আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সহায়তায় পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচার অভিযান শুরু। নালা খালে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধে জরিমানার বিধান চালুর গুরুত্বারোপ। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ ৪ মার্কিন নাগরিক নিহত। এবং কলম্বোতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সার্ফ অনূর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট গত রাত ১টা ৪০ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বিগত ১ বছরের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ২রা অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী আলী আহসান জুনাইদের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার ৪৯তম সাক্ষী রাজধানীর মোহাম্মদপুরের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে সকালে আজ ২০তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার জন্য অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটির ৪৯তম সাক্ষী রাজধানীর মোহাম্মদপুরের শহীদ সৈকত বোন আফরোজা সেবন্তীর সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল ১। এর আগের ১৯ দিনে এই মামলার ৮১ জন সাক্ষীর মধ্যে ৪৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণ ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদের জবানবন্দি গতকাল শেষ ছিল, জেরা বাকি ছিল। জেরা সম্পন্ন হলো কিছুক্ষণ আগে এবং এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি
পরিচিত ব্যক্তি লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 14 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার পর গতকাল যে শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ জেরা করেছেন। বিভিন্ন পর্যায়ে ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি যথার্থ এবং সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে তার উত্তর দিয়েছেন। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটির 6ষ্ঠ সাক্ষী জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ানের জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রকুনুজ্জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। এর আগে 6 দিনে এই মামলায় 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার থাকা 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, চট্টগ্রাম নগরে নালা খালে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে জরিমানার বিধান চালু করতে হবে। মানুষ যত্রতত্র বর্জ্য ফেলবে আর সিটি কর্পোরেশন পরিষ্কার করে যাবে, এটা কোনো সমাধান নয়। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইয়াং ওয়ান কর্পোরেশন আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনামূলক প্রচারাভিযান উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যে সফলতা দেখা যাচ্ছে, 1 বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায়ও সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্জ্যটাকে আমরা শ্রেণীবিভাগ করব। এই শ্রেণীবিভাগের মধ্যে আমাদের পচনশীল পণ্য থাকবে এবং অপচনশীল পণ্য থাকবে। প্রথমে অনেকগুলো ক্লাসিফিকেশন থাকলে ভালো হয়, কেমিক্যাল বর্জ্য, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। কিন্তু শুরু থেকে অনেকগুলো ক্লাসিফিকেশন ম্যানেজ করা খুব কঠিন। সেজন্য আমাদের যে দুটো ইন্ট্রোডিউস করা হয়েছে আমি সেটাকে অত্যন্ত স্বাগত জানাই। এই দুটো দিয়েই আমরা শুরু করি, পচনশীল অপচনশীল, এবং সেটা আমাদের নর্মাল যে ভ্যান ট্যান আছে বা ট্রাক আছে সেগুলো দিয়ে যদি আমরা বিন ব্যাগে কালেক্ট করতে পারি আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। দুটো রঙের পলিথিন থাকতে পারে, একটা পলিথিনে আমরা পচনশীল পণ্য সংগ্রহ করব, আরেকটা পলিথিনে আমরা অপচনশীল পণ্য সংগ্রহ করব। এবং এর মাধ্যমে আমরা যেটা করব যে একটা আইন করব, কেউ যদি ওই কালার ব্যাগগুলো ব্যবহার না করে, বিন ব্যাগগুলো ব্যবহার না করে, আমরা সেই পলিথিনটা গ্রহণ করব না এবং সেখানে একটু হোল্ডিং ট্যাক্সের সাথে একটা জরিমানা ইমপ্লিমেন্ট করব। জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ভালো হবে না। আমাদের এই যে বলতে জানালা থেকে খালেন ফেলে দেয়, আমরা জরিমানা শুরু করলে ছোট অ্যামাউন্ট হলেও আপনি নগর ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা একটা মানসম্পন্ন উন্নয়ন দেখতে পাবেন। এটা চ্যারিটি ওয়ার্ক না যে মানুষ আনলিমিটেড অ্যামাউন্ট অফ ওয়েস্ট যেখানে সেখানে ডাম্প করবে আর সিটি কর্পোরেশন সারাদিন এগুলো পরিষ্কার করতে থাকবে, এটা অসম্ভব। সুতরাং এখানে একটা ক্যারট স্টিক যে আছে, আপনি পেনালাইজেশন সিস্টেমটা আনতে হবে এখানে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উপাচার্য ডক্টর এম নুরুল আফসারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ইয়াং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড এর চেয়ারম্যান ও সিইউ কি হাকসুং, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এর আগে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, পোস্টাল সার্ভিসকে দেশ রূপান্তরের অংশ হয়ে ই কমার্সের সাথে যুক্ত হবে। ডাক জীবন বীমাকে রূপান্তরের মাধ্যমে মানুষকে নির্বিঘ্নে সেবা দিতে হবে। তিনি বলেন, ই কমার্সের মাধ্যমে ডাক বিভাগ শক্তিশালী হয়ে ফিরে আসছে, সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে। টেলিটককে অনেক চ্যালেঞ্জ রয়েছে, টেলিটককে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় ডাক বিভাগ, বিটিসিএল, বিসিসি, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ধারার একটা পোস্টাল সার্ভিস ইমার্জ করছে, সেটা আপনারা জানেন ই কমার্স। অর্থাৎ আমার পোস্টাল সার্ভিসকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে আমি ই কমার্সের অন্তর্ভুক্ত হতে পারি। তো ঢাকা থেকে আমরা চেষ্টা করছি ই কমার্সের সাথে কিভাবে
খুব দ্রুত পোস্টাল সার্ভিস এবং কুরিয়ার এবং মেইলিং অথরিটিকে ইন্টিগ্রেট করা যায়, সেজন্য আমরা CLTP সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং সিস্টেম নামে একটা প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ এই মাসেই আমরা এটা করতে পারবো। এটা নিয়ে আলোচনা হচ্ছে, আগামী মাসের মাঝামাঝির মধ্যে আমরা করতে পারবো। একটা ব্যাংক থেকে একটা ই-কমার্সে একটা পে করি, তাহলে ওই টাকাটা পেইড হবে, কিন্তু ওই টাকাটা বিক্রেতার অ্যাকাউন্টে যাবে না। যেমন আমি রকমারির বই কিনলাম, এই বইয়ের যখন পেমেন্ট সেটেল হয় তখন ওই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকের একটা এসক্রো অ্যাকাউন্টে জমা হবে। এসক্রো অ্যাকাউন্ট হচ্ছে যে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট, যে তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে ডিডাক্ট হয়ে এই ভার্চুয়াল অ্যাকাউন্টে আসছে। তারপর আমি যখন বইটা ডেলিভারি পাবো, ওই ডেলিভারিটাকে অথেন্টিকেশন সাপেক্ষে এই টাকাটা বিক্রেতার কাছে যাবে। এই ব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ক্রমিক নম্বরবিহীন ব্যালট পেপার, বলপেন দিয়ে ব্যালট পেপারে দাগ দেওয়ার ও এমআর মেশিনে ভোট গণনা সঠিক হয়নি সহ নানান অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আবিদুল ইসলাম খান বলেন, ভোট গণনার পর রেজাল্ট শিটে ছাত্রদলের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে, কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় 4 মার্কিন নাগরিক সহ 5 জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যেই 3 জনই শিশু। লেবানন সরকার গতকাল এই কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর এক নেতাকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিন্ত জেবেইলে হামলা চালায়। ওই হামলায় বেসামরিক লোকদের প্রাণহানির ঘটনা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাভি বেরি এক শোক বার্তায় জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক এক পিতা ও তার 3 সন্তান রয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি জানিয়েছেন, হামলায় নিহত ওই 3 সন্তানের মায়ের অবস্থাও আশঙ্কাজনক। বাগরাম ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের কাছে সোপর্দের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান। একই সাথে দেশের এক বিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বাগরাম ঘাঁটি ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পর কাবুলে অনুষ্ঠিত এক সভায় এই বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফসিহুদ্দিন ফিতরত। আফগান সেনাপ্রধান বলেন, আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা দেশের এক বিন্দু জায়গার ব্যাপারেও কোনো সমঝোতা করব না এবং এটি কোনোভাবেই সম্ভব নয়। কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি ফজলুল কাহের আল কাজী জানান, ফিতরত বলেছেন যে তারা কোনো অহংকারী বা স্বৈরাচারী শক্তিকেই ভয় পান না। গত 20 বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করা এই যুদ্ধই এই মনোভাব প্রকাশের জন্য যথেষ্ট। আফগান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তারা যেন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হুমকি না দেয় এবং শক্তি প্রয়োগ চেষ্টা না করে। তারা আরও জানিয়েছেন, ওয়াশিংটন ও কাবুলের দ্বিপক্ষীয় আলোচনায় জানানো হয়েছিল যে আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব উভয়ের কাছেই সর্বোচ্চ গুরুত্ব পাবে। গাজার প্রতিটি ভোর যেন নতুন করে মৃত্যুর মিছিল। শিশুদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ, কিন্তু সেই কান্না পৌঁছায় না বিশ্ব নেতাদের কানে। একের পর এক বোমা হামলায় ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মানুষ বেঁচে থাকার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত। বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
আমরা ভাবি যুদ্ধ মানেই গোলাগুলি, ক্ষেপণাস্ত্র কিংবা বোমা। গাজায় যুদ্ধটা আরও গভীর, আরও নিষ্ঠুর। যুদ্ধ মানে একজন মা তার সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছে না। যেদিন খাবার জুটে সেদিন তা হয়তো 1 কাপ গরম পানি আর তাতে 2 মুঠো মসুর ডাল কিংবা 2 টুকরো পাস্তা। এটা শুধু দারিদ্র্যের গল্প নয়, এটি একটি জাতির বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ চালানোর মতো একটি অবস্থা। ফিলিস্তিন ভিত্তিক গবেষক ফুয়াদ আবু সাইদ গাজার বর্তমান পরিস্থিতিকে কাঠামোগত গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। গাজার 95% কৃষি জমি ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক আর বুলডোজার দিয়ে। ফিলিস্তিনিদের মাছ ধরার নৌকা লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। জলাধারগুলোতে ঢেলে দেওয়া হয়েছে বিষাক্ত রাসায়নিক। সেচ ব্যবস্থা, পানির লাইন, বিদ্যুৎ ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, যেন এই জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। গাজা আজ পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগার। প্রায় 2 মিলিয়ন মানুষের এই জনপদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো কেবল নীরব দর্শক। সভ্যতার বড়াই করা এই বিশ্ব সম্প্রদায় যেন আজ কান বন্ধ করে আছে। মানবাধিকারের কথা বলা সংগঠনগুলো আজ কার্যত নিশ্চুপ। সব মিলিয়ে গাজার অসহায় মানুষগুলো আজ নিঃসঙ্গ, অসহায়, যেন তারা মানবজাতিরই অংশ নয়। অথচ গাজার শিশুদের চোখে একটাই প্রশ্ন, আমাদের অপরাধ কি? আমরা কি শুধু জন্মেছি মরার জন্য? তাদের ছোট্ট হাতগুলো সাহায্যের জন্য বাড়ানো, কিন্তু কেউ ধরতে এগিয়ে আসছে না। আজকের গাজা শুধু একটি ভূখণ্ড নয়, বরং এক ভয়াল আয়না, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে পৃথিবীর ভণ্ড সভ্যতার চিত্র। বোমা আর ক্ষুধায় যখন শিশুরা মরছে, তখন বিশ্ব শক্তিগুলো ক্ষমতার পাল্লা মাপছে নিজেদের স্বার্থে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আগামী 5ই অক্টোবর দেশটিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরে বাশার আল আসাদের পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেশের সব নির্বাচনী এলাকায় একসঙ্গে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বৈধতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন করা হচ্ছে। মোট 210 আসনের মধ্যে 1/3 সরাসরি নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় কমিটিগুলোর মাধ্যমে নির্বাচিত হবে। সংসদের দায়িত্ব হবে দীর্ঘদিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি সংস্কার সংক্রান্ত আইন অনুমোদন করা এবং নতুন চুক্তি অনুমোদন করা, যা সিরিয়ার বৈদেশিক নীতি আমূল বদলে দিতে পারে। সানা আরও জানায়, এই নতুন পার্লামেন্ট বিস্তৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে। গত ডিসেম্বর প্রায় 14 বছরের গৃহযুদ্ধ শেষে আল আসাদের পতনের পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সমালোচকেরা মনে করেন, বর্তমান ব্যবস্থা সিরিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করছে না। আবারও দেশের খবর। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন মেনে চলতে হবে। আল কোরআনের আলো কেবল নিজের ঘরে নয়, সংসদেও জ্বালাতে হবে। চট্টগ্রামে মহানগরীর জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে তিনি এই কথা বলেন। জুলাই বিপ্লবে ছাত্রদের দাবি, জাস্টিস প্রতিষ্ঠিত হলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আগামীতে সংসদকে আল্লাহর আইন দিয়ে পরিচালিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আর শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,007.41, যা গতকালের চেয়ে শতকরা 0.79 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,251.13, যা গতকালের চেয়ে শতকরা 0.64 কম। আজ 201টি কোম্পানির 21,70,768টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 20,59,49,000 টাকারও বেশি। এর মধ্যে 33টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 151টির কমেছে এবং 17টির দাম অপরিবর্তিত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 42 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 48 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 24 মিনিটে, জোয়ার সকাল 8টা 7 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 36 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 8টা 19 মিনিটে।